This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब जब समय आएगा, जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। वर्तमान सीज फायर में हमने पाकिस्तान को बिहेवियर के आधार पर अभी प्रोबेशन पर रखा हुआ है। यदि उसका बिहेवियर सुधरता है तब तो ठीक, और यदि बिहेवियर में फिर से गड़बड़ी आती है तो उसको कड़े से कड़ा दंड दिया जाएगा। শাহরুখ খান এখনো মুখ খোলেননি এই ভারত পাকিস্তান এই দ্বন্দ্ব সংঘর্ষ কিচ্ছু নিয়ে না, চুপ। কিন্তু শাহরুখ খানের ছবির ডায়ালগ প্রতিরক্ষা মন্ত্রীর মুখে চলে এসছে। শুনলেন তো রাজনাথ সিং কি বললেন? পিকচার अभी भी बाकी है। এবার এই পিকচার কাদের দেখানো হবে? যারা ভেবেছিল ভারত আর পাকিস্তানকে লড়িয়ে দিয়ে তামাশা দেখবে তাদের। ট্রেলারটা দেখে যারা একটুখানি থতিয়ে গেছেন তারা যখন শুনবেন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন পুরো সিনেমাটা আসছে, তারা কি একটু চাপেই পড়ে যাবেন না? সেই তারা যারা পেছন থেকে পাকিস্তানকে ধুনো দিচ্ছিল, ভুজে বায়ুসেনা কর্মীদের মিষ্টিমুখ করানোর পর প্রতিরক্ষা মন্ত্রী যা যা বললেন তার নির্যাস কি? একটাই তো কথা, অপারেশন সিঁদুর এখনও বন্ধ হয়নি। কিন্তু নতুন শোনালো কি? গোটা দুনিয়াকে ভারত সিনেমা দেখানোর জন্য প্রস্তুত। আর একটা চাকরি দেওয়া হয়েছে পাকিস্তানকে। তারা আপাতত প্রবেশন পিরিয়ডে রয়েছে। যদি সব ঠিকঠাক চলে, মানে আচার ব্যবহার পারফরমেন্স সব যদি ঠিক হয়, তাহলে কনফার্ম হওয়ার চান্স আছে। না হলে বাতিল, খারিজ, ছাঁটাই। এবার ছাঁটাই মানে এখন ভারত যে প্রস্তুতি নিয়ে বসে রয়েছে এবং ওই ট্রেলারটা যা দেখা গেছে, তাহলে তো ছাঁটাই মানে ধরতে হবে ওই মানচিত্র থেকেই পাকিস্তান পুরো ছাঁটাই। দেখুন, কোনো সিনেমা যখন হিট হয় না তখন তার সিকুয়েল বানানো হয়। ছবিটা সুপার ডুপার হিট হলে তার ইন্টারন্যাশনাল রিলিজ হয়। পাকিস্তানকে প্রবেশন পিরিয়ডে ভালো আচরণ না করলে তাকে শাস্তি দেওয়া হবে, সেই সিনেমাটা কিন্তু নরক দর্শনের মতো কোনো যুধিষ্ঠিরকে দেখতে হবে। এবার কোন যুধিষ্ঠিরকে সেটা রাজনাথ খোলসা করে বলেননি, তবে অপারেশন সিঁদুরে একটা জিনিস হয়েছে, গোটা বিশ্বটা হাট খোলা হয়ে গেছে, পরিষ্কার কে কার পেছনে রয়েছে, কে কাকে বাঁশ দেওয়ার জন্য প্রস্তুত, সব একদম পরিষ্কার, সব একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নাহলে যে দেশে সন্ত্রাসের আঁতুড়ঘর সেই দেশকে কখনো IMF ঋণ দেয়? ভাবুন তো, যে দেশটা অলরেডি দেউলিয়া তারা ঋণ পাচ্ছে। কোন সময় পাচ্ছে? যখন তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ বানাচ্ছে। কোন সময় পাচ্ছে? যখন তারা প্রতিবেশী রাষ্ট্রের ওপর আঘাত হানার চেষ্টা করছে। কোন সময় পাচ্ছে? যখন প্রতিবেশী রাষ্ট্রের ওপর আঘাত হানতে গিয়ে চড়থাপ্পড় খেয়ে বসছে তখন। এবার প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু চাপ বাড়িয়ে দিয়েছেন। পাকিস্তানকে ঋণ দেওয়ার কথা আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে একবার পুনর্বিবেচনা করে দেখতে বলেছেন তিনি। लश्कर-ए तोयबा और जैश-ए मोहम्मद के मुरूद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है, लेकिन निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। क्या यह इंटरनेशनल मॉनेटरी फंड IMF द्वारा, जो कि एक इंटरनेशनल ऑर्गेनाइजेशन है, उसके द्वारा इनडायरेक्ट फंडिंग इसे नहीं माना जाएगा? मैं दुनिया के लोगों के सामने यह सवाल रखना चाहता हूं।
इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। কি স্পষ্ট এবং তীক্ষ্ণ ভাষা IMF কে বিধলেন প্রতিরক্ষা মন্ত্রী, দেখলেন তো? এবং সত্যি সত্যি IMF এর এরপরে তো কিছু বলার থাকতে পারে না। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে জঙ্গি সংগঠনগুলো দুটো, জৈশে মোহাম্মদ আর লস্করে তৈবা, দুটোরই মাজা ভেঙে দিয়েছে ভারত। তাদের ইনফ্রাস্ট্রাকচার, ওখানে যে পরিকাঠামো ছিল যেখান থেকে তারা এই ইউনিভার্সিটি চালাচ্ছিল জঙ্গি তৈরি, সে দুটোকেই তো ভারত ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন সেগুলোকে আবার পুনর্গঠনের জন্য তার মানে এই ঋণগুলো দেওয়া হচ্ছে। আর তা যদি হয় তাহলে তো এই ঋণটা আসলে ঘুরিয়ে সন্ত্রাসে ইনভেস্ট করা, সেটা কি করছে IMF। এবার IMF এর কাছে, IMF এর ওপর এই অভিযোগ যখন প্রশ্নের আকারে গিয়ে পড়বে, তখন তো IMF এর পক্ষেও জবাব দেওয়ার একটা দায়িত্ব এসে দাঁড়াবে। কারণ শেষ পর্যন্ত তাদের তো বিশ্ববাসীর সামনে গিয়ে দাঁড়াতে হবে। পরিষ্কার করে বলে দিলেন তো রাজনাথ সিং, এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, তাতে পাকিস্তানকে একটা টাকা দেওয়া মানেও সেটা আসলে টেরার ফান্ডিং। সেটা কি করছে IMF? এই দুর্নাম ঘোচানোর জন্য IMF এর যে ওই টাকা পয়সা দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা উচিত, সেটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। এবারে একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী যখন এইভাবে একটা আন্তর্জাতিক সংস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তখন কিন্তু আন্তর্জাতিক মহলকেও ভেবে দেখতে হয় যে এর জবাবটা কিভাবে আসবে। দেখুন, এই যে প্রশ্নটা, এটা যে শুধু IMF এর জন্য নয়, আরও যে রাষ্ট্র এইভাবে পাকিস্তানের পাশে ঘুর পথে বা সোজাসুজি দাঁড়ানোর কথা ভাবছে, তাদেরও যে একই প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। এবং এই একই প্রশ্নের সামনে এখন কোনো রাষ্ট্রের দাঁড়ানো মানে সেই রাষ্ট্রকে যে ভারত ব্ল্যাকলিস্ট করবে, তাদের সামনে যে বিশ্বের সবথেকে বড় বাজারটা বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে, এবং একটা পার্মানেন্ট শত্রুতা খাড়া হয়ে যাবে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। জানেন তো, ওয়াশিংটনের পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কথাটা, একটা রাস্তা, পাকিস্তানিদের কাছে এই রাস্তায় হাঁটা এখন কিন্তু তীর্থযাত্রার চেয়েও বেশি মূল্যবান। কেন জানেন? কারণ এই রাস্তার একদিকে বিশ্বব্যাংক আর একদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বন্দোবস্ত অনুযায়ী বিশ্বব্যাংকের নিয়ন্ত্রণ থাকে কার হাতে? আমেরিকার হাতে। আর আন্তর্জাতিক অর্থভাণ্ডার, তার প্রধানকে কোনো ইউরোপিয়ান। এবার বিশ্বব্যাংকে ঘড়ি ধরে কাজকর্ম হয়, পোশাক বিধির কড়াকড়ি নেই, আমেরিকানরা যে কালচারে বিশ্বাসী আর কি। কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারে পোশাক বিধির মারাত্মক কড়াকড়ি, কিন্তু সময়ের অত কড়াকড়ি নেই। ইউরো কাপের খেলা থাকলে ক্যাফেতে বসে কর্মীরা অনেকটা সময় কাটিয়ে দেয়, এরকম কফি টফি খেয়ে আর যা পারেন বিভিন্ন পানীয় সহযোগে ম্যাচ ট্যাচ উপভোগ করে। তারা বুঝতে পারছেন দুটো সংস্থায় কতটা অমিল। কমপ্লিটলি দুটো ডিফারেন্ট স্কুল আর কি, একটা আমেরিকান স্কুল, একটা ইউরোপিয়ান স্কুল, কিন্তু তারপরেও একটা মিল আছে। কিসে মিল? পাকিস্তানে। এই দুটো সংস্থার সামনেই হাত পেতে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। এবার অপারেশন সিঁদুর শুরুর পরেও পাকিস্তানকে ঋণ দিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার, আর সেই টাকার থেকে 14 কোটি টাকা ইতিমধ্যেই মাসুদ আজহারকে দিয়ে দিচ্ছে পাকিস্তান। কারণ এই বিখ্যাত জঙ্গির, বিখ্যাতই বলতে হবে, কারণ কুখ্যাত কথাটা এদের ক্ষেত্রে আর খাটে না, ওর থেকে অনেক ওপরের আর কি। এরা এই কুখ্যাত জঙ্গির পরিবারের 14 জন ভারতের হামলায় মারা গেছেন, তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। যে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলোও হয়তো এই টাকার থেকেই নতুন করে তৈরি করে দেওয়া হবে। এটাই তো রাজনাথ সিং ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ডাক গুড়গুড় না, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়েতে। খেয়াল করে দেখুন, রুশ ইউক্রেন যুদ্ধের সময় ভারতকে দোষারোপ করা হয়েছিল ভারত নাকি রাশিয়ার থেকে তেল কিনে সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করছে।
তাহলে পাকিস্তানকে ঋণ দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে না সন্ত্রাসে? হচ্ছে তো বটেই। যারা করছে তারাও কিন্তু হারে হারে টের পাবে। ওই বললাম, বছর কয়েকের মধ্যেই পেয়ে যাবে তারা কি করেছে আর তার ফল কিভাবে ভুগবে। দেখুন, আপাতত IMF আমেরিকার অস্ত্র আর পণ্যের বিক্রি বাড়াতে পাকিস্তানকে যে ঋণ দেবে সেটা তো আমরা বুঝে গেছি। আপনারা যারা রেগুলার বেসিসে না বললেই নয় দেখেন, তারাও পরিষ্কার বুঝে গেছেন এটা একটা হাওয়ালার মতো সিস্টেম, যেখানে ঘুরপথে IMF-এ টাকা রেখে সেটা আবার কোনো একটা দেশকে দিয়ে সেখান থেকে এই পণ্য বিক্রির মাধ্যমে টাকাটা নিজের পকেটেই ফিরিয়ে আনে আমেরিকা। মাঝখান থেকে একটা দেশ সে তার কাছে কোথাও গিয়ে ঋণবদ্ধ হয়ে যায়। আর বিশ্বব্যাংক সেটা এখন পাকিস্তানের কাছে আন্তর্জাতিক আদালত। শিগগিরই ভারতের বিরুদ্ধে বিচার নিয়ে বিশ্বব্যাংকে যাবে বলে ঠিক করে ফেলেছে পাকিস্তান। কেন জানেন? কারণ এই বিশ্বব্যাংককে সাক্ষী গোপাল করেই তো ভারত আর পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তিটা হয়েছিল। সেই চুক্তি তো ভারত স্থগিত করে দিয়েছে। এবার পাকিস্তানের করণীয় কী আছে? কিছু করার নেই। একদিকে গলা শুকিয়ে মরা, অন্যদিকে বিশ্বব্যাংকের কাছে গিয়ে নালিশ করা। দেখো, তোমরা তো ছিলে, তোমরা জানো এই চুক্তিটা হয়েছিল, এবার তোমরা বিচার করো, হে দয়াল বিচার করো। কিন্তু বিশ্বব্যাংক সে কী করে বিচার করবে বলুন তো? সে তো বিচারক নয়, সে বেসিক্যালি মহাজন, টাকা দেয়, সুদ খায়। তারা কি কখনো বিচার করতে পারে? পারে। বিশ্বব্যাংক না আসলে সাক্ষী গোপাল, অ্যাকচুয়ালি সাক্ষী গোপাল। তাও না, শিখণ্ডী বলতে পারেন, আরও পরিষ্কার করে বললে এদের জন্য এই সমস্ত বিষয়গুলো খুব ভালো দাঁড়ায় আর কি। দেখুন, শিখণ্ডীকে খাড়া করে পেছনে কে দাঁড়িয়ে রয়েছে? আমেরিকা। তার কাছেই আসলে বিচার চাইবে পাকিস্তান। বাট আমেরিকা তার পরিচয় কি? অধুনা ভারতের সাথে একটু ভালো ব্যবহার করছে, বন্ধু বন্ধু ভাব দেখাচ্ছে, বন্ধুত্ব করতে চাইছে, কিন্তু আসলে সে কে? পাকিস্তানের বহু পুরনো মুরব্বী। আর পাকিস্তানকে বিশ্বব্যাংকের দ্বারস্থ হওয়ার পরামর্শ কে দিচ্ছেন? রিসেপ তাইপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, পাকিস্তানের নতুন মুরব্বী, যিনি খোলাখুলি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করার কথা ঘোষণা করে বসে আছেন। বসে তো আছে। আপনার দেশ, আপনার সমর্থন কোথায় দেবেন আপনি ঠিক করবেন। ইতিমধ্যেই তো আপনি স্বপ্ন বেচতে শুরু করেছেন আপনার দেশের মানুষকে। তুরস্কের মানুষকে এই অটোমান খিলাফত তৈরির স্বপ্ন দেখাতে শুরু করেছেন এরদোগান। ইউরোপ জুড়ে নাকি ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, ইস্তাম্বুল তার রাজধানী হবে। এবার যাদের সঙ্গে তার ওঠা বসা, যাদের কাছ থেকে সাহায্য পেয়ে এত কিছু তুরস্কের, সেই দেশগুলো এই ব্যাপারটাকে কীভাবে দেখবে সেটা তিনি ভাবছেন না। সেই দেশগুলো এগুলোকে গাঁজাখুরি গল্প বলে ধর্তব্যের মধ্যে রাখছে না। তারা বুঝেছে ওটা নিজের দেশে ক্ষমতা দখল করে রাখার জন্য এরদোগানের একটা চাল, ওতে কান না দিলেও চলবে। কিন্তু যাদের কান বড়, যারা কান পেতে বসে আছে, আমি কান পেতে রই বলে এই কথাগুলো শুনবেই বলে, তাদের কি হবে? যা হবার তাই হবে। পাকিস্তান যথারীতি এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করেছে আর হাত জোর করে তার চোখের সামনে বসে আছে, তালে তালে মাথা নাড়ছে। জানেন তো, বেসুরো গায়কের সব থেকে ভালো শ্রোতাকে বলুন তোকে, যে বদ্ধকালা সে। সেই জন্যেই তুরস্ক আর তার সামনে তার পরম ভক্ত পাকিস্তান। মানে যে যাকে চেনার সে তাকে চেনে। ভারত যতই ভূমিকম্পে পাশে দাঁড়াক, ভারত যতই বিপদের দিনের বন্ধু হোক, পাকিস্তানি আসল বন্ধু, পাকিস্তানি ভাই। সবসময় পাকিস্তানের পাশেই দাঁড়াবে তুরস্ক। অপারেশন সিঁদুরের অস্ত্রবিরতিতে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। Various terror attack or with the missile attack against Pakistan we had a very clear stance. We expressed our support to the Pakistani public and the tension which reached serious levels, and in order to decrease it, we made efforts. With Brother Shahbaz Sharif, we had
a phone call which was very significant. শুধু তাই নয়, সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল নিয়েও অযাচিত মন্তব্য করেছেন এরদোগান। In the new calm environment reached with the ceasefire, hopefully will facilitate the resolution of all issues, including the water issue. As Turkey, hopefully in the future, during difficult days, we are going to continue supporting the Pakistani people. In such crises, our stance is always clear. We always stand for peace, stability, diplomacy and dialogue. এরদোগানের ইশারায় চলছে পাকিস্তান? অসম্ভব নয়, কারণ এই বার্তার পরেই পাকিস্তানের তরফে শান্তি আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কি নিয়ে আলোচনা হবে আর কি নিয়ে আলোচনা হবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস বন্ধ না হলে সিন্ধু জলবন্টন নিয়ে আলোচনা হবে না, আর দ্বিপাক্ষিক আলোচনা শুধু হবে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া নিয়ে। Only thing which remains to be discussed on Kashmir is the vacation of illegally occupied Indian territory in Pakistan occupied Kashmir. We are open to discussing that with Pakistan. পাকিস্তানের পিছনে তুরস্ক, তুরস্কের পিছনে কে? ইসলামাবাদে পরামর্শ, ঘুরপথে কোন দেশে কার মাথা থেকে আসছে? ঝাপসা ছবিটা ক্রমশ কি স্পষ্ট হচ্ছে? এই ঝাপসা ছবিটা আর একটু স্পষ্ট করে দিই। কি বলুন, তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে। সেই S-400 আপনারা এখন এই নামটার সাথে প্রবলভাবে পরিচিত হয়ে গেছেন এবং পাকিস্তানের যাবতীয় আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে এই S-400 একটা বিরাট ভূমিকা রয়েছে বলে অনেকেই মনে করছিলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ভারত বেশিরভাগটাই নিজেদের দেশজ প্রযুক্তিতে তৈরি ওই আয়রন ডোমের মতো যে সিস্টেম, আকাশ টাকাশের মতো, সেইগুলো দিয়ে পাকিস্তানকে সামলে দিয়েছে। S-400 খুব একটা ব্যবহার করতে হয়নি। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান তুরস্কের কাছ থেকে ওই মিসাইল ডিফেন্স হাতানোর চেষ্টা করছে, কারণ ভারতের শত্রুকে রাশিয়া মিসাইল বিক্রি করবে না। এই মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে পাকিস্তান পাবে না। সুতরাং তুরস্ক ভরসা, তুরস্ক পাকিস্তানকে ঘুর পথে এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা দিতে পারে। তুরস্কের কিন্তু এটা মানে নতুন কিছু ব্যাপার না, তাদের রোজগারটাই কিন্তু আসলে ওই অস্ত্রের চোরা কারবার। তুরস্কের আরও একটা পরিচয় আছে, সে আমেরিকার জোট সঙ্গী, নেটোয় রয়েছে। এবার ট্রাম্প ক্ষমতায় আসার পর তুরস্কের সঙ্গে $31 কোটি ক্ষেপণাস্ত্র চুক্তি হয়েছে। তার ছিটে ফোটা প্রসাদ কি পাকিস্তানের কপালেও জুটবে না? খেয়াল করে দেখুন তো, এই ক্ষেপণাস্ত্র চুক্তির শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে উপহার হিসেবে তুরস্ক এটা তার কোনো বন্ধুকে দিতে পারে। ভাবা যায়, যেখানে পাকিস্তানকে যখন আমেরিকা এর আগে যখন ওই F-16 দিয়েছিল, তখন তাদের বলে দিয়েছিল এটা কোনো মতেই ভারতকে আক্রমণ করার জন্য ব্যবহার করা যাবে না। অথচ সেই F-16কে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এক্ষেত্রে ব্যবহার করেছে আক্রমণ করার জন্য। এ সমস্ত চুক্তির শর্তটা তো তারা ধার ধারে না। আর সেখানে যখন এরকম শর্তই রয়েছে, এরকম একটা ওপেন মানে কি বলবো স্কোপ রয়ে গেছে, সুযোগ রয়ে গেছে যে তার কোনো বন্ধুকে সে উপহার দিতে পারে, তুরস্ক এই সুযোগটা ছাড়বে বলে মনে হয়? যেভাবে ড্রোন পাঠিয়েছে গাদা গাদা, তারপরেও মনে হয়। দেখুন, ভারতের হাতে মার খাওয়ার পর পাকিস্তান কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম পেতে মরিয়া হয়ে গেছে, কারণ তারা বুঝে গেছে ওই চীনা মাল দিয়ে তাদের কোনো লাভ নেই। ওই চীনা মাল ভরসা করে বসে থাকলে অন্তত ভারতের দিকে আর চোখ তুলে কখনো তাকানো যাবে না। তারা সেই কাজ যদি করতে যায়, সেই দুঃসাহস যদি দেখায়, ওই ভারত এরকমভাবে ঢুকেই মেরে আসবে তাদের। সুতরাং তারা এখন দুটো জিনিস খুঁজে বেড়াচ্ছে। এক, ওই S-400 মতো একটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ভারতীয় ওই ব্রহ্মোসের মতো মিসাইলকে আটকাতে পারবে, আর উল্টো দিকে এমন কোনো মিসাইল যা ওই S-400কে ভেদ করতে পারবে। দেখুন, তুরস্কের এই যে এত ফরফরাই না, তার কারণও কিন্তু সেটাই। তবে ইসলামী ভ্রাতৃত্বের দোহাই দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর যে যুক্তি এরদোগান দিচ্ছেন, সেটা কিন্তু ডাহা মিথ্যে কথা, একদম পরিষ্কার নির্জলা মিথ্যে।
আসল হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বে যেটা চলছে, মানে যারা এই ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিশ্বের যে দেশগুলো একটু বেশি বড় বড় কথা বলছে, এই পাকিস্তানকে সামনে রেখে তারা আসলে কি চাইছেন জানেন? ব্যবসা করতে। এর মধ্যে আমেরিকাও রয়েছে, এর মধ্যে তুরস্কও রয়েছে। এই যে তুরস্ক যে ড্রোন পাকিস্তানকে দিয়েছে, সেটার মানে হিস্ট্রিটা জানেন, বিষয়টা জানেন ওটা এরদোগানের পারিবারিক ব্যবসা। ওই যে যারা এই ড্রোনগুলো তৈরি করেছে, বায়রাক্তার ড্রোন কোম্পানি, তার মালিক কে জানেন? বায়রাক্তার, অবশ্যই। সেই বায়রাক্তারকে জানেন? এরদোগানের জামাই। তার মানে জামাইয়ের কোম্পানির মাল এই সুযোগে এরদোগান বিক্রি করে দিলেন পাকিস্তানকে। খারাপ মালও নিশ্চয়ই কিছু চালিয়ে ঠালিয়ে দিয়েছেন কিনা কে জানে, সবই তো ভারত গুলি করে নামিয়ে দিয়েছে। সুতরাং ভালো মালগুলোই যদি নামিয়ে দিয়ে থাকে, খারাপ মাল নামবে তো স্বাভাবিক। কিন্তু এই ফাঁকে ডিফেক্টিভ পিস গুঁজে বাণিজ্যটা তো ভালো করে নেবে। এবার দেখুন, এটা যে একটা অত্যন্ত সস্তা দরের বেনিয়াবৃত্তি, সেটা কিন্তু ভারত পরিষ্কার বুঝতে পেরেছে। তুরস্কের এই বেনিয়াবৃত্তি ভারতের হাতে ধরা পড়ে গেছে। ট্রাম্পের আসলে ইদানিংকালে এত ডিগবাজি খেতে দেখেছে না ভারত, বেনিয়া দেখলেই চিনতে পেরে যায়। তাই এদেশে তুরস্কের ব্যবসা বন্ধের উদ্যোগ নিয়েছে ভারত। ওই আমরা যেটা বলি, এখানেই খাবে, এখানেই পড়বে, আবার এখানেই ব্যবসা করবে, দুটো তো হয় না। আমাদের এখানটায় আমাদের ওপর চেপে বসে রোজগার করবে, অথচ সেই রোজগার দিয়ে অস্ত্র কিনে সেটা পাকিস্তানে পাঠাবে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করার জন্য। এই সহজ ব্যবসায়িক তত্ত্ব আর চলবে না। ভারতের 9টা বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিস দিত তুরস্কের একটা সংস্থা, সেলেবি। তাতে আবার এরদোগানের মেয়ের বেনামি লগ্নি রয়েছে বলে গুঞ্জন। যদিও সেলেবি বলেছে তাদের সঙ্গে নাকি এরদোগানের কোনো সম্পর্ক নেই। তাদের কি বললাম বলো, তাতে কি এসে যায়? ওদেশের থেকেই তো খবর যে সেলেবির সঙ্গে সম্পর্কটা পুরোদস্তুর আছে। তবে যাই হোক, থাকুক চাই না থাকুক, তুরস্কের সংস্থা, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। সেই জায়গাতেই ভারত সরাসরি সেলেবিকে বলে দিয়েছে, বাবা পাত্তারি গোটাও, এদেশে তরুণ বা বৃদ্ধ কোনো তুর্কির কোনো জায়গা নেই। আর ভারতীয়রাও তুরস্কে যাওয়াটা বন্ধ করে দিয়েছেন। তুরস্কের আপেল আর তুরস্কের মার্বেলকেও অন্য বাজার খুঁজে নিতে হবে, কারণ ভারত সেগুলোও আর কিনবে না। আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষছিলাম, আমরা নিজেরাই তা জানতাম না। ভারতের নাগরিকদের হত্যা করতে পাকিস্তানকে ড্রোন দিয়েছে যে তুরস্ক, ড্রোন চালানোর বিশেষজ্ঞও পাঠিয়েছে যে তুরস্ক, সেই তুরস্কই সিঁধিয়েছিল আমাদের অসামরিক বিমান পরিবহনে। জাতীয় সুরক্ষায় কি মারাত্মক ঝুঁকি নিয়ে বসেছিলাম আমরা। 9টি বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিস দিত তুর্কি কোম্পানি সেলেবি। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, গোয়া, কোচিন, কন্নুর, এই বিমানবন্দরগুলিতে সেলেবির সংস্থার সঙ্গে চুক্তি অবিলম্বে খারিজ করে দেওয়া হয়েছে। সেলেবি নিযুক্ত কয়েক হাজার ভারতীয় কর্মীর জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। জাতীয় সুরক্ষার স্বার্থেই তুর্কি কোম্পানিকে বাইরের দরজা দেখিয়েছে ভারত। যাত্রীদের লটবহর, মালপত্র, চিঠি পার্সেলের লোডিং আনলোডিংয়ের মতো পরিষেবা দেয় গ্রাউন্ড সার্ভিস কোম্পানিগুলি। সেলেবি সংস্থায় রিসেপ তায়েব এরদোগানের মেয়ে সৌমেইর শ্বশুর বাড়ির শেয়ার রয়েছে, এই জল্পনা ছড়িয়েছে। এরদোগানের জামাই সেলচুক বায়রাক্তারের সংস্থার তৈরি ড্রোনই ভারতীয়দের হত্যা করতে পাঠিয়েছিল পাকিস্তান। তবে সেলেবি দাবি করেছে তাদের সঙ্গে এরদোগানের পরিবারের কোনো যোগাযোগ নেই। তাতে কী বা এসে যায়? যে দেশ 22 বছর ধরে এরদোগানের মতো উন্মাদ মৌলবাদীকে ক্ষমতায় রেখে দিয়েছে, সেই দেশের কোনো সংস্থাকেই বিশ্বাস করা যায় কি?
कि तुर्की ने तो पूरे खुलेआम से पाकिस्तान का सपोर्ट किया था। तो नेशनल सिक्योरिटी का ये विषय हो गया और इसलिए विकास के माध्यम से इस पूरी सिक्योरिटी को ध्यान में रखते हुए ये जो सेलेबी कंपनी है उसको पूरी तरह से बैन कर दिया है और पूरे देश में जहां जहां उनका काम शुरू था वो काम उनका बंद कर दिया, क्योंकि एक तो सिक्योरिटी का भी इशू है, दूसरी एक जनभावना भी है कि जो कोई हमारे दुश्मन को मदद करेगा वो हमारा दुश्मन होगा। और इसीलिए मुझे लगता है कि व्यापारी हो, स्टेट गवर्नमेंट हो, सभी ने अभी ये निर्णय लिया कि तुर्की की कोई भी चीज, कोई भी सेवा हमें नहीं चाहिए। हम आत्मनिर्भर है, हमें हमारी व्यवस्था हम खुद करेंगे। लेकिन इसी को मद्देनजर रखते हुए ये भी सेवा जो है बहुत सारे एयरपोर्ट पे चल रही थी, आज विकास के माध्यम से हमारे मिनिस्ट्री की ओर से हमने वो बैन कर दिया, उसको कैंसिल कर दिया। दिस इज अ सिक्योरिटी एस्पेक्ट एंड वी आर टॉकिंग विद द सिक्योरिटी एजेंसीज आल्सो एंड इट इज देयर इन द नोटिस ऑफ अस एंड वी विल see what decision needs to be taken. We are working it out. শুধু সরকার নয়, পাকিস্তান ও তাদের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্বটা দেশবাসী নিজের কাঁধে তুলে নিয়েছে। তুরস্ক এবং আজারবাইজান যাওয়া বন্ধ করে দিয়েছেন ভারতীয় পর্যটকরা। তারও আগে তুরস্ক থেকে মার্বেল বা শ্বেতপাথর আমদানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। তুরস্ক থেকে আসা আপেল ও অন্যান্য খাদ্যপণ্য ভারতের বাজারে নিষিদ্ধ করার দাবি উঠেছে। দেশবাসী পণ্যের প্যাকেটে তুরস্ক লেখা দেখলে নিজে থেকেই কিনছেন না। কথা বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। তুরস্কে আজ মৃদু কম্পন হয়েছে। রিসেপ তাইপ এরদোগানকে ওই অপারেশন দোস্তের কথা মনে করাচ্ছে নাকি প্রকৃতি স্বয়ং? আমরা কিন্তু ওই শোকটা কাটিয়ে উঠেছি। বন্ধুত্ব করতে গেছিলাম, তার বদলে বেইমানি পেয়েছি। এটা নিয়ে আর দুঃখ পেয়ে বসে থাকবো নাকি আমরা? তাহলে এই সময়টায় কি করা উচিত? প্রত্যাঘাত এক একজনের জন্য এক এক ধরনের প্রত্যাঘাত। তুরস্কের বিরুদ্ধে যে অর্থনৈতিক প্রত্যাঘাত সেটাও তো শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গিয়ে যদি এই বন্ধুত্ব করে বিশ্বাস করে ঠকতে হয় তাহলে তো তুরস্কের থেকেও অনেক বেশি দোষারোপ করতে হয় ওই ডোনাল্ড ট্রাম্পকে। তিনি কাশ্মীরের মধ্যস্থতা করতে চেয়েছেন বলে নয়, তিনি ভারত আর পাকিস্তানকে এক বন্ধনীতে রেখে বিচার করেছেন। সেই জন্যে করলেন কি করে? পুরোটা একভাবে দেখলেন। এটা এক ব্যাপার। ভুলে গেলেন পহেলগাম, ভুলে গেলেন আমাদের দেশবাসীর রক্তের কথাটা। এবং শুধু তো পহেলগাম না, তার আগে এতদিন ধরে বারবার সে পুলওয়ামা বলুন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই সন্ত্রাসবাদী জঙ্গি পাঠিয়ে পাকিস্তান যে আমাদের দেশবাসীর বারবার রক্ত ঝরিয়েছে, ভুলে যাব আমরা? আমরা না ভুলতে পারি, ট্রাম্প ভুলে গেছে। ট্রাম্প আর আমেরিকা যেটা সঠতার সঙ্গে করে, আমরা সেটা সততার সঙ্গে করি। আমরা যদি বন্ধুত্ব করি, প্রাণ দিয়ে বন্ধুত্ব করি। আর আমেরিকা, তাদের বন্ধুত্ব আসলে তাদের মুখোশ, মুখ আলাদা। দেখুন, ট্রাম্প সৌদি আরবে গিয়ে সিরিয়ার জঙ্গি নেতা আল সারার সাথে বৈঠক করেছেন, যে একসময় আল কায়দা করত। এটা সঠতা। আর তালিবান বিদেশমন্ত্রীকে পহেলগাঁও সংকটে পাশে দাঁড়ানোর জন্য সমর্থন সাধুবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ভারত আফগানিস্তানে মিসাইল ছুঁড়েছে, পাকিস্তানের এই মিথ্যে নাকচ করে দিয়েছে তালিবান। এই আফগানিস্তানের অভুক্ত মানুষের স্বার্থে তালিবানের সঙ্গে সমান্তরাল একটা সম্পর্ক রেখে চলা, এটাই সততা। যার জন্য ভারতের সেই সততার জোর ছিল বলে তালিবান এখন ভারতের সমর্থনে মুখ খুলছে। তালিবান ছাড়া আরেক শক্তি অপারেশন সিঁদুরকে খোলাখুলি সমর্থন করেছে, সেটা ইসরায়েল। যে ইসরায়েলের কাছে এখনও আমেরিকার সিন্দুকের চাবি রয়েছে, যে ইসরায়েল ট্রাম্পের নোবেল স্বপ্নে জল ঢেলে আজ ফের গাজায় বোমা ফেলেছে। আর তুরস্ক পুতিন আর জেলেন্সকিকে এক টেবিলে বসাবে বলেছিল, পারেনি। পুতিন শেষ মুহূর্তে আসেননি। তার মানে ওই রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর স্বপ্নটাও ট্রাম্পের অধরাই থেকে যাচ্ছে। খেয়াল করে দেখুন, 3টে কৃতিত্ব নিতে চেয়েছিলেন, ভারতের কাছ থেকে কড়া জবাব পেয়েছেন। দুবার মুখ খুলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একবারও আমেরিকার উল্লেখই করেননি। পরিষ্কার করে দিয়েছেন এর মধ্যে আমেরিকার ভূমিকাকে তারা কোথাও গিয়ে আমলই দিচ্ছেন না, নেই, ওটা নেই, অস্তিত্বই নেই।
ভারতের কাছে পাকিস্তান হাত জোর করেছিল, ভারত রাজি হয়ে গেছে সংঘর্ষ বিরতিতে। এর মধ্যে ট্রাম্প আসছেন কোথা থেকে? এটা ভারত বুঝিয়ে দেওয়ার পর মানে বক্তব্য বদলাতে হয়েছে ট্রাম্পকে। বলেছেন না মানে আমি পুরো থামিয়েছি এরকম ব্যাপারটা না, মানে আমি এটা ওই বোঝানোর চেষ্টা করেছি, ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। বুঝুন, ওই সেই বলে না যে কত বড় মাছ ধরেছিলি, এত বড় না একটু, এত বড় এইটুকু। আরে বল ঠিক করে কত বড়, আরে তলার হাতটা তো এখনো দিইনি। এটা যে সেরকম ব্যাপার। এখন আস্তে আস্তে ঠিক কি করেছেন তার ব্যাখ্যা দিচ্ছেন, বদলাচ্ছেন। এবার গেল 1 নম্বর। 2 নম্বর, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি শান্তি আনার রাস্তায় এগিয়ে গেছেন, গেল সেটাও। ছিল বাকি প্যালেস্টাইন আর ইসরায়েল, এই এক বোমায় সেই দাবিও ধূলিসাৎ। তাহলে রইল পড়ে হাতে কি? পেন্সিল। সুতরাং আর যাই হাতে পড়ে থাকুক, নোবেলটা যে নেই এই মুহূর্তে, সেই মুহূর্তে বুঝতে পারছেন তিনি। সে যাই হোক, ব্যবসায়ী তো, টাকা পয়সা দিয়ে অনেক কিছুই হয় পৃথিবীতে। উনি হয়তো এখন সেই সমস্ত চেষ্টাই করবেন। দেখুন, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ আবার একটা নতুন বোমা ফাটিয়ে দিয়েছেন এর মধ্যে। আমেরিকা নাকি ভারত আর চীনের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। What is happening right now in the Asia-Pacific region, the West has begun to call it the Indo-Pacific region in order to give its policy a clear anti-Chinese direction, hoping to thereby additionally gain the opportunity to pit our great friends and neighbors India and China against each other. Recently, President Putin recalled that it's simply a divide and rule policy. তাহলে এক তো ওই রাশিয়াকে শান্তি আলোচনার টেবিলে বসানোর দাবিটাই বাতিল, উল্টে ট্রাম্প যে কারোর কোথাও শান্তি আনছেন না, উল্টে অশান্তি বাড়াচ্ছেন, সেই অভিযোগ করে বসলেন রাশিয়ার বিদেশমন্ত্রী। এবার ট্রাম্প এখন আরবে ঘুরে বেড়াচ্ছেন, এদিকে আমেরিকায় তাকে নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। কারণ এফবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর জেমস কোমে ইনস্টাগ্রামে একটা পোস্ট করে ডিলিট করে দিয়েছেন। কী ছিল সেই পোস্টে? সমুদ্র সৈকতে ঝিনুক সাজিয়ে একটা সংখ্যা লেখা ছিল, 8647। প্রথমে কেউ বুঝতে পারেননি, তারপর হইচই পড়ে যায়। এফবিআই এর সাংকেতিক ভাষায় কাউকে গুম খুন করার কোড হচ্ছে 86। আর ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপতি। তাহলে ট্রাম্পকে গুম খুন করার চক্রান্ত করছে এফবিআইয়ের প্রাক্তন আধিকারিকরা। এ নিয়ে কিন্তু তোলপাড় পড়ে গেছে। প্রাক্তন ডিরেক্টর, সুতরাং তাকে তো আর ঘাট ধরে জেরা করা যায় না, ঘুর পথে জানার চেষ্টা হচ্ছে তিনি কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা। কাজ বেড়ে গেছে এফবিআইয়ের বর্তমান ডিরেক্টর কাশ প্যাটেলের। গতকালই মিশিগানে সেনা ক্যাম্পে আইসিস হামলার পর্দা ফাঁস করার দাবি করেছিল এফবিআই, আর তারপর আজকেই সাংকেতিক হুমকি। এবার দেখুন, এইটার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা যখন সামনে এসছে, দুটো প্রশ্ন উঠেছে। এক, ট্রাম্প কি আরবে থাকলেই নিরাপদ, দেশে ফিরলেই বিপদে পড়তে পারেন? আর 2, নাকি ট্রাম্পই এই বিষয়টা হঠাৎ করে সামনে নিয়ে এসছেন, কারণ দেশের মধ্যেও বিভিন্ন তাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে কাতার তাকে 2খানা বিমান উপহার দিচ্ছে, এটা নিয়েই তো চারপাশে বিভিন্ন প্রশ্ন শুরু হয়ে গেছিল। তার দেশেও তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, এবং সেই প্রশ্নের মুখে তিনি বা তার দপ্তরের লোকজন তারা তো মেজাজও হারাচ্ছিলেন। সেই বিতর্ক ধামাচাপা দিতেই কি এই নতুন বিতর্কটা সামনে এলো। এবার দেখুন, যদি এরকম দাঁড়ায় যে নিজের দেশে তিনি এই মুহূর্তে নিরাপদ নন, বহির্বিশ্বে নিরাপদ, বিশেষ করে এশিয়ায়, তাহলে তো সেখানেও তিনি আবার নিজের নিরাপত্তা হারানোর বন্দোবস্ত করতে শুরু করেছেন। ভারত আর চীনের মধ্যে সেখানে তিনি কীভাবে ঝামেলা লাগাতে চান? রুশ বিদেশমন্ত্রী সেটাই তো অভিযোগ। তবে একটা কথা সত্যি, দেখুন, ভারত আর চীনের মধ্যে গলায় গলায় সম্পর্ক তো ছিল না, এই মুহূর্তে যা পরিস্থিতি হওয়া সম্ভাবনা। আমেরিকার অ্যাপেল কার কোম্পানি আর কি, তারা চীনে কারখানা বন্ধ করে ভারতে আসছে। তারপরে দ্বিতীয় আর চতুর্থ অর্থনীতির মধ্যে একটা
স্বার্থের সংঘাত রয়েছে, কারই বা ভালো লাগে তার দেশ থেকে যদি একটা বড় সংস্থা তারা পাত্তারি গুটিয়ে তার প্রতিপক্ষের দেশে চলে আসে। কিন্তু ট্রাম্প যা শুরু করেছেন তাতে শীত যুগের সমীকরণ আবার ফিরে এলে অবাক হওয়ার কিছু থাকবে না, জানেন তো। ভারত, চীন আর রাশিয়া একদিকে হয়ে গেল, আর অন্যদিকে ট্রাম্প আর তার অনুগামীরা। এরকম যদি হয় তাহলে কি হবে ভাবুন তো। ভারত কোণঠাসা হবে নাকি আমেরিকা এক ঘরে হয়ে যাবে? দেখুন, এটা বলার সময় এখনো আসেনি। এখনো এই রকম মানে আন্তর্জাতিক বিশ্ববাজারে এই মুহূর্তে এই ধরনের বিভিন্ন সমীকরণগুলো চলছে, রাজনৈতিক সমীকরণগুলো। যে কোনো যুদ্ধটুদ্ধর পর একটা দেখুন, ভারত আর পাকিস্তানের মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু গোটা বিশ্বে একটা দোলাচলের সৃষ্টি করেছে। ফলে এখন এই সমস্ত কে কার অবস্থার কোথায় নিয়ে যাবেন এগুলো কিন্তু চলতে থাকবে। চলতে চলতে কোথায় গিয়ে থিতু হবে সেটা বলার সময় এখন আসেনি। কিন্তু আপাতত যেরকম হালচাল, মানে যেরকম নড়াচড়া এই বিশ্ব রাজনীতিতে চলছে, ঘরোয়া রাজনীতিতেও কম কিছু চলছে নাকি? আপাতত দেখে যা মনে হচ্ছে সেখানে শাসক দল মানে তৃণমূল তারা একটুখানি চাপেই রয়েছে। সেদিকে এবার একটু ঘাড় যেরকম না ঘোরালেই নয়, তেমনি কিছু কথাও না বললেই নয়। সৌগত রায় কিন্তু পুরনো কংগ্রেসই, ইন্দিরা কংগ্রেস থেকে তারপর তার এই তৃণমূল কংগ্রেসে আসা। বা তার হঠাৎ কেন মনে হলো যে আমাদের এই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে সংঘাত মানে এটা আসলে প্রত্যাঘাত। ভারতে পহেলগাম ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত জঙ্গি ঘাঁটি দখল করেছে, পাকিস্তানে ভারতের ভেতর মানে কোথাও গিয়ে আক্রমণ করাটা ব্যাহত করে তাদের ঠান্ডা করেছে। এই তো দুটো বিষয়। আক্রান্ত হয়ে তবে ভারত আক্রমণ করেছে, সেই বিষয়টাকে তার মনে হলো অপারেশন সিঁদুর ব্যাপারটা কিরকম চ্যাটচ্যাটে। ভাবুন তো, বৈশারণে যে মহিলাদের চোখের সামনে তাদের স্বামীদের খুন করা হয়েছিল, জঙ্গিরা যাদের বলেছিল যাও গিয়ে মোদিকে বলো, তাদের প্রত্যেকের হয়ে জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা। আর সেই জওয়ানদের বীরগাথা কিভাবে তারা এই আমাদের ভারতীয় মহিলাদের প্রত্যেকের সিঁদুরের যে দাম, যে মূল্য, সেটা কিভাবে বিশ্বকে ভারত বুঝিয়ে দেয়, সেটা গোটা বিশ্বকে কারা জানিয়েছিলেন? কর্নেল সোফিয়া কুরেশি আর বমিকা সিং। এদের সামনে আনাই হয়েছিল তো এটা বুঝিয়ে দিতে যে আমাদের দেশের মহিলাদের আমরা কোন চোখে দেখি, আর আমাদের দেশের মহিলারা কোন জায়গায় পৌঁছতে পারে। সৌগত রায় সেই ভারতীয় মহিলাদের আসলে যে অন্তর্নিহিত বীরগাথা সেইটাকেই ধরতে পারেননি। তার মনে হয়েছিল ব্যাপারটা ঠিক হচ্ছে না, গোটা ব্যাপারটাই খুব একটা জমেনি আর কি। মানে তিনি হয়তো ভেবেছিলেন যে ওই সিনেমায় যেরকম দেখা যায় না, বা আগেকার দিনে রামায়ণ মহাভারতে হতো, সেরকম একটা দিব্য আক্রমণ বলে এ পাশ থেকে একজন আক্রমণ করবে, ও পাশ থেকে একজন আক্রমণ করে ঘোড়া ছুটবে, এই সমস্ত হলে তবে বেশ যুদ্ধ লাগবে। এই যে হাইটেক যুদ্ধ হলো সেটা বোধহয় তার খুব একটা পছন্দ হয়নি। এ একটা সমস্যা, জানেন তো। আসলে এই যুদ্ধটা যেটা হয়েছে এটাকে সবাই বলছেন পঞ্চম প্রজন্মের যুদ্ধ। কিছুটা পাকিস্তান চতুর্থ প্রজন্মে পড়েছিল বলে তারা খুব একটা সাফল্য পায়নি, ভারত সেখানে তাদের ধরে শিক্ষা দিয়ে দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে আর একটু পুরনো প্রজন্মের লোক তারা আবার কোনোটাই এবার এই গোটা বিষয়টারই মনে হচ্ছে তলকুল ধরতে পারেন। সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই, মানেও নেই। ইন্দিরা গান্ধী 7th ফ্লিট যখন পাঠালো আমেরিকা বঙ্গোপসাগরে, তাকে তোয়াক্কা না করে ঢাকা দখল পর্যন্ত ইন্দিরা গান্ধী শক্ত ছিলেন। এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছে, কি হয়েছে
আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার। দেখুন, সমস্ত জিনিসেরই না একটা স্থান, কাল, পাত্র এবং সেগুলোকে মাথায় রেখে তাকে বিবেচনা করা, এই বিষয়টা থাকে। আমারও সেটাই মনে হচ্ছিল। এই সমস্ত কথাবার্তা এই সময় কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করা বা মনে রেখে দেওয়া উচিত, নাকি রাস্তার পাশের মাইলস্টোনকে পেছনে ফেলে আমরা যেরকম আমাদের গন্তব্যে এগিয়ে যাই, এই মন্তব্যগুলোকেও জাস্ট রাস্তার পাশের মাইলস্টোন ভেবে পেছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত। বিশেষ করে আমাদের লড়াইয়ের ময়দানটা যখন অনেক বড় হয়ে গেছে। দেখুন, আমরা তো এই সোফিয়া কুরেশি আর ভূমিকা সিংদের কাছ থেকে শিখে গেছি। আজকের দিনে লড়াইটা দু রকমের, একটা কাইনেটিক লড়াই মানে ওই গুলি গোলা নিয়ে যুদ্ধ, আর একটা হচ্ছে নন কাইনেটিক লড়াই মানে গুলি গোলা ছাড়াই যে যুদ্ধ কূটনৈতিক স্তরে ভারত লড়ছে। তুরস্কের সেলেবির মতো কোম্পানির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাও তো এই ধরনের একটা প্রত্যাঘাত। ঠিক তখন সৌগত রায়ের এই মন্তব্যকে যে খুব বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়, এটা হয়তো কারোর মনে হচ্ছিল, কিন্তু রাজনীতির চিন্তাভাবনাটা কিন্তু একদম অন্যরকম। সেখানে কোন জিনিসটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও গুরুত্ব দেওয়া হয়, সেটা কিন্তু চট করে বোঝা যায় না। আজকেই সেটা কিন্তু আরেকবার বুঝলাম, জানেন তো। ধরুন, সৌগত রায়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা আজকে তৃণমূল কংগ্রেস পরিষ্কার করে দিয়েছে। শাসক দলের তরফে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে ভারতীয় সেনার অভিযান বা অপারেশন সিঁদুর নামকরণ নিয়ে সৌগত রায় যা বলেছেন সেগুলো তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দেশাত্মবোধের ওপরে যে রাজনীতিকে ঠাঁই দিয়েছিলেন সৌগত রায়, তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করে সেই রাজনৈতিক যোগটাকেই অস্বীকার করলো। এবার দলের ভিতর তার বিরুদ্ধে যেরকম একটা সার্জিক্যাল স্ট্রাইক নেমে আসবে, এটা কি সৌগত রায় বুঝতে পেরেছিলেন? We are proud of our army, of our defense person, of our woman defense person. সবার জন্য আমরা গর্বিত। We are proud of our country. আমরা শুয়ে আছি কারণ বর্ডারে ওনারা প্রাণ দিচ্ছেন বলে, ওনারা প্রাণ দিচ্ছেন বলে আমরা এখানে বাড়িতে নিরাপদে রয়েছি। সৌগত রায় কী বলেছে আমি জানি না, আর আমার সৌগত রায়কে ক্লারিফাই করার তো আমার ব্যাপার না। আমি আমাদের মিছিল আছে, সেই মিছিলে আমরা ভারতবর্ষের আর্মিদের সলিডারিটির জন্যে যারা মারা গেছেন সেই আত্মত্যাগকে স্যালুট করার জন্য আমরা মিছিল করছি। এ রাজ্যে আজ যখন তিরঙ্গা যাত্রা করছে বিজেপি, যখন অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে বিজেপির মহিলারা সিঁদুর খেলছেন, তখন যে সৌগত রায়ের এই ধরনের মন্তব্য তাদের রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে, এটা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবেই বুঝেছে। এই জন্য এই বক্তব্যটাতে শুনলেন। আর এর মধ্যে তৃণমূল কাল পথেও নামছে, তারাও অপারেশন সিঁদুরের সাফল্যই সেলিব্রেট করবে। এবার এই জায়গাটায় দেখুন একটা মজা, ওই বলছিলাম না, রাজনৈতিক দল কোন বক্তব্যকে কখন গুরুত্ব দেয় না আর কখন গুরুত্ব দেয় না, এটা বুঝিয়ে দেওয়ার মধ্যে দিয়েও গুরুত্ব দেয়, সেটা চট করে বোঝা যায় না। এক্ষেত্রেও সেরকম। অফিসিয়ালি তৃণমূল সৌগত রায়ের বক্তব্যকে গুরুত্বই দিল না, উড়িয়ে দিল ব্যক্তিগত মতামত দিয়ে। কিন্তু কোথাও গিয়ে কি গুরুত্বও দিল? তৃণমূল কংগ্রেসের কি মনে হয়েছে যে সৌগত রায়দের মতো যারা একটু বর্ষিয়ান, তাদের বক্তব্যগুলো একটু ভাবনা চিন্তা করা উচিত? তারা সময়, স্থান, কাল, পাত্র এগুলো বিবেচনা করে ঠিকভাবে বলছেন কি না? দেখুন, বয়সের ভারে নেতারা যে কখনো কখনো দলের লাইনের বাইরে বেরিয়ে যেতে পারেন, সেটা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস আঁচ করতে শুরু করেছে, জানেন তো। আর হয়তো তাই অনেক জল্পনা কল্পনার পর তারা তাদের দলে ওই রদবদলটা শুরু করে দিল। বেশিরভাগটা মোটামুটি একই রাখা হচ্ছে, কিন্তু কিছু খুব খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বদল এসছে। সেটা দেখেই মনে হচ্ছে যে কোথাও গিয়ে সৌগত রায় হয়তো অনুঘটক হয়ে কাজ করলেন তৃণমূলের
তাদের বিভিন্ন সাংগঠনিক রদবদলে যে জিনিসটা এতদিন আটকে ছিল সেটা হয়তো তাকে দেখেই তড়িঘড়ি করে ফেলা হলো। আর অনুঘটক সৌগতবাবুর জন্যই কি তাহলে কোথাও গিয়ে এই যে রদবদলটা হলো, তাতে অনুব্রত মণ্ডল সভাপতি পদটা হারিয়ে ফেললেন? এটা কিন্তু কারুর কারুর মনে হতে পারে। দেখুন, বীরভূম জেলা সভাপতি পদটাই তো তুলে দিল তৃণমূল। অন্তত এখনকার মতো বীরভূমে তৃণমূলের আর কোনো জেলা সভাপতি রইলেন না। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন, তৃণমূল বীরভূমে যখন জেলা সভাপতির কোনো পদ রাখলো না, তখন অনুব্রত মণ্ডলের কি হলো? অনুব্রত মণ্ডল 8-5 জনের মতো হয়ে গেলেন। মানে যদি হও সুজন, তেঁতুল, উপাধ্যায়, 9 জন এরকম ভেবে ওই যে কোর কমিটিটা হয়েছে, তাই সেই কোর কমিটিরই একজন সদস্য হয়ে গেলেন অনুব্রত মণ্ডল। আজ থেকে শুধুই জেলা কোর কমিটির সদস্য। ঠিক যেরকম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ। ভাবুন, এখন সব সমান। অসাধারণ একটা সাম্যবাদ বিরাজ করছে। এবার সাম্যবাদ সবার তো হজম হয় না। এবার অনুব্রত মণ্ডলের হবে কি হবে না, বা আর কোনো উপায় আছে কিনা, সেটা তো পরের প্রশ্ন। কিন্তু তৃণমূলের তরফে যে রদবদলের তালিকা বেরিয়েছে, সেই তালিকা অনুযায়ী বীরভূমের কোর কমিটিতে অনুব্রত মণ্ডল রইলেন 2 নম্বরে। বয়সে এবং অভিজ্ঞতায় অনেক নবীন অভিজিৎ সিংহ রায়ের পর, যিনি জেলে যাবার পর দল বলেছিল ফিরলে বীরের সম্বর্ধনা দেওয়া হবে, যিনি জামিন পেয়ে জেলায় ফেরার পর তার দল বলেছিল আপনি আছেন স্যার, সেই অনুব্রত মণ্ডলের নামের পাশ থেকে জেলা সভাপতির ডেজিগনেশনটা কেন মুছল? দেখুন, সৌগত রায়ের মন্তব্যের সাথে দূরত্ব তৈরি আর অনুব্রত মণ্ডলের কাছ থেকে জেলা সভাপতির দায়িত্ব কেড়ে নেওয়া, এই দুটো সিদ্ধান্তের পেছনেই তৃণমূলের নবীন প্রবীণ সমীকরণ যে নেই, সেটা হলফ করে কেউ বলতে পারবেন? বিশেষ করে পুরো তালিকাটায় একটা চোখ বোলানোর পর। এখানে সভাপতি পদটাই তুলে দেওয়া মানে বুঝতে হবে যে মানে কথার ওপর কথা, ঝগড়ার ওপর ঝগড়া চলে এমন সিলিং ছুঁয়ে ফেলেছে যে সভাপতি পদটাই আর রাখা যাচ্ছে না। দেখুন, তৃণমূলে একটা রদবদলের কথা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পারফরমেন্সের বিচারে তিনি কিছু পরিবর্তন আনতে চান, বুথ স্তর থেকে একেবারে ওপরতলা পর্যন্ত। এবার জেলার বিভিন্ন কমিটিতে কোথায় কি বদল প্রয়োজন তার তালিকা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছিলেন। এবার সেই তালিকা অনুযায়ী এই পরিবর্তন কিনা, মানে বীরভূমের সংগঠনে তৃণমূল পরিবর্তন করলো কিনা, সেটা যেমন এখনই বলা যাবে না, তেমনই বলা যাবে না এই পরিবর্তন যে পারফরমেন্স যাচাই করেই হয়েছে অথবা হয়নি, এর কোনোটাই। কারণ দেখুন, মোটামুটি জেলা কমিটিগুলোর বিরাট যে মারাত্মক রদবদল হয়েছে তা কিন্তু নয়, অল্প কিছু বদল হয়েছে। কিন্তু যেগুলো বদল হয়েছে সেগুলো চোখে পড়ার মতো। এক, অনুব্রত মণ্ডলের কথা বললাম। অনুব্রত মণ্ডল, তাকে বলা হয়েছিল সবাইকে নিয়ে মিলে মিশে কোর কমিটিকে নিয়ে চলার কথা, কিন্তু গত 1.5 মাস নাকি তিনি কিরকম আলাদা আলাদা নিজের ওই জেলা সভাপতির ইমেজটা নিয়েই কোথাও গিয়ে জেলাটাকে শাসন করতে চাইছিলেন। 1.5 মাসের মধ্যে বীরভূমে কোর কমিটির কোনো বৈঠকই নাকি তিনি ডাকেননি। এবার তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তৃণমূল কংগ্রেস নেত্রী বলে দেওয়া সত্ত্বেও অনুব্রত মণ্ডল নিজের ঢঙ্গে কী করে জেলা সংগঠন চালাচ্ছেন? কাজল শেখের মতো জেলার গুরুত্বপূর্ণ নেতাকে যে তিনি পাত্তা দেন না, সেটাই কি আসলে তিনি বোঝাতে চাইছেন? মানে নেত্রীর ওপরে উঠে গিয়ে ব্যক্তিগত ইগোকে কি তিনি কোথাও গিয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলেন? দেখুন, প্রশ্নগুলোর উত্তর তৃণমূল এতদিন পর্যন্ত সরাসরি দেয়নি। এবার কি ঘুরিয়ে দিল? তৃণমূল কি বুঝিয়ে দিল যত বড় নেতাই হন না কেন, দলীয় শৃঙ্খলা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না মানলে তাকে ছাড়তে হবে? দেখুন, এই যে পদটা তুলে দেওয়া হলো, জেলা সভাপতির পদ বীরভূমে, তারপর সেখানে কিন্তু কাজল শেখের লোকজন মিষ্টি টিষ্টি খাইয়েছে, বিলি করেছে। তার মানে তারা কি মনে করছেন কোর কমিটিতে এখন অনুব্রত মণ্ডলের থাকাটা প্রায় না থাকারই সমান, ওটা রাখতে হবে বলে রাখা?
কাজল শেখ কি তাহলে বুঝে গেলেন যেভাবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তিনি বীরভূমে দল চালাচ্ছিলেন, যেভাবে বিনা রক্তপাতে পঞ্চায়েত আর লোকসভা ভোট করিয়েছেন এবং জেলায় তৃণমূলকে জিতিয়েছেন, সেই কাজেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাই যদি হয় তাহলে কি আমরা ধরে নেব পারফরমেন্সের বিচারেই আসলে একজনকে নামিয়ে আরেকজনের জায়গাটা আলাদা করে টাচ করা না হলেও অটোমেটিক্যালি বাড়িয়ে দেওয়া হলো? দেখুন 2026-এর বিধানসভা ভোটেও কি তাহলে কাজল শেখই বীরভূম জেলা তৃণমূলকে নেতৃত্ব দেবেন? রাজনীতিতে কোনো কিছু নির্দিষ্ট না, কোনো কিছু হলফ করে বলা যায় না। না হলে দেখুন এই রকম একটা পরিবর্তন হবে এটা যদি জানতেন তাহলে কি অনুব্রত মণ্ডল এরকমভাবে নিজের ব্যক্তিগত ইগোকে প্রশ্রয় দিতেন? যাই হোক, কিছু করার নেই। কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যদি ফিরে যাই, সৌগত রায় এফেক্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি একদম প্রভাব কি ফেলেনি? একজন অনুব্রত মণ্ডল হলো। আরেকটা বড় নাম, মানে যে দুটো নাম নিয়েই অ্যাকচুয়ালি শুধু আলোচনা করা যায়, বাকিগুলো মোটামুটি যা ছিল তাই, বড় কিছু চেঞ্জের রাস্তায় হাঁটেননি। কিন্তু যেটা দেখে মনে হচ্ছে এই সৌগত রায় এফেক্টের কথা, তার মধ্যে দ্বিতীয় নামটা হচ্ছে আরেক বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটের আগে উত্তর কলকাতায় তৃণমূলের অন্দরে যে হাওয়া উঠেছিল, সেই হাওয়া দেখে বলে দেওয়া যেত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জেলা নেতৃত্বের বাটনটা অন্য কারোর হাতে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু তারপরেও এখন পর্যন্ত কিচ্ছু হয়নি, তিনি বহাল তবিয়তে ছিলেন। লোকসভা ভোটের আগে মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধেই তৃণমূল ছেড়েছিলেন তাপস রায়। ভোটে সুদীপ জিতলেও জেলা সভাপতির চেয়ারটা এইবার এসে এই পরিবর্তনে আর ধরে রাখতে পারলেন না। কোন এফেক্টে ভেবে দেখুন। দেখুন বীরভূমের মতো উত্তর কলকাতাতেও জেলা সভাপতির পদটা তুলে দিল তৃণমূল, সেখানেও একটা কোর কমিটি তৈরি হলো আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন করে দেওয়া হলো। উত্তর কলকাতা তৃণমূল সংসদ তিনি চেয়ারপারসন হলেও জেলা সংগঠনটা যে কোর কমিটি চালাবে সেটা তো স্পষ্ট করে দেওয়া হলো। এবং সেই বার্তা যদি কেউ উপেক্ষা করেন তার কি হতে পারে সেটা তাকে মনে করিয়ে দেওয়ার জন্য তো ওই অনুব্রত মডেল রইল। এই বার্তাও কি প্রবীরের প্রতি নবীনের অনাস্থা বলে ধরতে হবে, নাকি পারফরমেন্সের বিচার বলে ধরতে হবে, নাকি সৌগত রায় এফেক্ট বলে ধরতে হবে? দেখুন রাজনৈতিক প্রশ্নের উত্তর রাজনৈতিক নেতাদের কথাতেই মিলতে পারে, বিশেষ করে এমন নেতার কথায় যিনি খুব কাছ থেকে উত্তর কলকাতার জেলা তৃণমূল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেছে। যখন করেছিলাম, যখন বলেছিলাম, তখন তো শোনেনি কোনো কথা। অকর্মণ্য, অসৎ, অকর্মণ্য এবং অ্যাপলিটিক্যাল, অরাজনৈতিক এই সমস্ত এলিমেন্টদের নিয়ে চলতে ভালোবাসেন, আর তাদের জায়গা করে দিতে গিয়ে উনি দলের বহু তৃণমূলের অনেককেই উনি সাইডলাইন করে দিয়েছেন। রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম বাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। আজকে হঠাৎ মনে পড়ে গেল ছড়াটা, জানেন তো? ওই ন্যাড়া বেলতলায় যায় কবার, সুকুমাররা সেই কবে লিখে গেছে। আজও কিন্তু এখন কিন্তু বড্ড গরম, রোদে বেরোলে সবার পিঠ পুড়ে ঝামা হয়ে যাচ্ছে। এই গরম ওয়েদারে খাওয়া আর গেলা কোনোটাই সহজ হচ্ছে না। কারোর কারোর ক্ষেত্রে এই খাচ্ছে কিন্তু গিলছে না দশা খুব প্রকট। রাজ্য সরকার তাদের তেমনই অবস্থা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ডিএ দেওয়ার, বলেছিল 50% দিতে, সরকার বলেছে এতে তো কোষাগারের কোমর ভেঙে যাবে। তা কোমরটা যাতে না ভাঙে, সরকারটা যাতে দাঁড়িয়ে থাকে, তাই জন্য আপাতত কোর্ট একটা ছাড় দিয়েছে। ছাড় দিয়ে ঠিয়ে বলেছে চৈত্র সেলের মতো আর কি, ছাড় দিয়ে বলেছে যে ঠিক আছে আপাতত 25% দাও, দিতেই হবে, 28 দিনের মধ্যে দিতে হবে, 4 সপ্তাহ। কিন্তু কিভাবে? খেতে হবেই, কিন্তু গেলা তো যাচ্ছে না। এবার এই 25% মানে কত টাকা
এটা হিসেব করলে বুঝবেন গিলতে কেন অসুবিধে। হিসেব করে যা বুঝলাম তাতে মোটামুটি 10-11 হাজার কোটি টাকা লাগবেই লাগবে এই 25% দিতে। উল্টে আরও 200-300 কোটি যোগঠোগ হয়ে যেতে পারে। এবার দেখুন এই টাকাটা যদি ওই 50 মানে যা যা এখন অবধি পুরোটা যা যা এখন ডিএ বাকি আছে পুরোটা ধরলে কত দিতে হয় বলুন তো? প্রায় ওই 40 থেকে 45 হাজার কোটি টাকা ছাড় পেয়েছে। তাই জন্য সরকার নয় আপাতত এই 10-11 হাজার কোটি টাকার কথা ভাবতে হচ্ছে। কিন্তু পুরোটা হলে সেটা 45-এর কাছাকাছি যেত। এবার 45টা সরকারের তো সবারই যারা বাজেট থাকে, আপনার আছে আমার আছে, বাড়ির বাজেট তো করতে হয়। এই মাসের খরচ, এই ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, এরকমভাবে খাপে খাপে রাখা থাকে। হট করে সেখানে আমরা হাত দিই না, ফলে ওগুলো যেগুলো ফিক্সড সেগুলো ফিক্সড। তারপর আপনি বাড়তি কিছু হলে যেটা হয় আর কি, একটা কোথাও গিয়ে কর্তব্য তো থাকে, সেগুলো যখন আসে তখন মাসের হিসেবটা একটু গড়বড় হয়ে যায়। তো সরকারও কিন্তু অন্য জায়গায় গণ্ডগোল করে ফেলেছে। তাদেরও একটা হিসেব নিকেশ ছিল নিশ্চয়ই। সরকারের এই যে ডিএ এগুলো দিতে হবে, এটা তো সরকারের একটা নির্দিষ্ট অবদান তাদের, আর যারা পাচ্ছেন তাদের এটা অধিকার। তো সরকার কি জানতো না? নিশ্চয়ই জানতো। তাহলে আজকে সরকারকে এত গলা শোকাতে হচ্ছে কেন? জানি না কেন, কিন্তু সরকার আমরা যেরকম মাঝে মধ্যে করে ফেলি এই খাতের টাকা ওখানে খরচ করে দিয়ে ঝামেলায় পড়ে যাই, সরকারও নিশ্চয়ই তাই পড়েছে, জানেন তো। জাস্ট একটা ছোট্ট উদাহরণ মনে পড়ে গেল, তাই এরমই হয়েছে বলছি না। এই যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে না, এর জন্য কম বেশি 50,000 কোটি টাকা সরকারকে খরচ করতে হচ্ছে। এবার খেয়াল করে দেখুন, এই যদি এই পুরো ডিএটা যা এখন অবধি বকেয়া আছে পুরোটা দিতে হয়, তাহলে প্রায় 45,000 কোটি টাকা লাগবে। দুটো খুব কাছাকাছি মিলে যাচ্ছে না? জাস্ট মনে হলো কাকতালীয়ভাবে, তাই আপনাকে বললাম। কিন্তু তাহলে যদি সেটা হয়, কেউ আবার ভাববেন আরে এটা তো অনুদান বনাম অধিকারের লড়াই। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার একটা অদ্ভুত কর্তব্যের পরাকাষ্ঠায় আটকে গেছে। এটাতে কিছু করার নেই। দেখুন যতবার ডিএ মামলা কোর্টে গেছে ততবারই পিছিয়েছে, সেই 22 থেকে দেখছি। আর যতবার পিছিয়েছে ততবারই সরকার আনন্দ পেয়েছে। কিন্তু এবার বাজেট ছাপিয়ে খরচের নির্দেশ, ফলে আনন্দটা এখন টেনশনে বদলে গেছে। কীভাবে সামাল দেবে? দেওয়াও মুশকিল, আবার না দিলেও মুশকিল। খেতেও হবে, আবার গেলাও যাবে না। ফলে সুকুমার রায় কীরকম দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, কিভাবে সেই কবে আজকের দিনটাকে মিলিয়ে দিয়েছিলেন, সেটা ভেবেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে। যে ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে, বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন আপাতত, ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে, 100% টাকা দিতে হবে। খুশি অখুশির ব্যাপার না, কর্মচারী যেখানে খুশি থাকবে ফেডারেশন তাদের পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মামাটি মানুষ সরকার এত আর্থিক বঞ্চনা, বাংলাকে ভাতে মারার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারে, তার বিরুদ্ধে আমরা কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। দলের পক্ষ থেকে এক্ষুনি আমরা কোনো মন্তব্য করতে বিরত থাকছি। এখন প্রশ্ন হলো কোন খাত থেকে টাকাটা বার করা। কাটাকুটি করলে করা যায়, কিন্তু অনেক স্কিম কাটা যাবে আর কি। এখন বলা হবে যে আমার বরাদ্দ করা সত্ত্বেও তোমরা এবছর ওই পাইপলাইন আর কালভার্টের টাকা পাবে না। দুটো জিনিস, এক ওই ফেডারেশনের বক্তব্য শুনে বুঝছিলাম যে এক্ষেত্রে তাদের পক্ষে কি কঠিন অবস্থা। ভাবুন, তারাও সরকারি কর্মচারী, এই যে টাকা পয়সাগুলো এখন ডিএগুলো পেলে তারাও পাবেন, বাড়িতে লোকজন তো ব্যাপক খুশি হবে, কিন্তু তাদের মুখে তো দলের পজিশনটা বোঝাতে হচ্ছে। তাই জন্য গোটা ব্যাপারটা সেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দিকেই তারা ঠেলে দিচ্ছে। দেখে মনে হচ্ছে না যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনাটা সামাল দেওয়ার জন্যই এতদিন এই সরকারি কর্মচারীরা স্যাক্রিফাইস করছিলেন। তাদের এত বড় আত্মত্যাগ, সত্যি কথা, তারা যদি সবাইকে বুঝিয়ে দিতে পারেন তাহলে
ন্যাচারালি সবাই আর কি হয়তো এগুলো নাও নিতে পারে, কিন্তু আপাতত এমন অবস্থা সরকারকে কিন্তু ওই জহর সরকার যে ইঙ্গিতটা দিলেন ওই খাতা কলম নিয়ে বসে থাকতে হবে, এপাশে যোগ আর এপাশে বিয়োগ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।